এই যে কোম্পানিটা নিয়ে আমরা লাস্ট ক্লাস ডিসকাস করেছিলাম বিজনেস অ্যানালিসিস প্লাস পি রেশিও অলসো আই হ্যাভ ডিসকাসড। তো এই কোম্পানির যে হায়ার পি রেশিওতে এই মুহূর্তে রান করছে 58.91% পি রেশিও, 91 হচ্ছে এই কোম্পানির পি রেশিও, যেটা ইন্ডাস্ট্রি পি থেকে অনেক বেশি হাই। কিন্তু এখানে দেখুন আমি চলে এলাম ticker.finalogy.in-এ। এখানে দেখতে পাচ্ছেন আপনি মার্কেট ক্যাপ, এন্টারপ্রাইজ ভ্যালু, নাম্বার অফ শেয়ার, পি রেশিও, পিবি রেশিও, এইগুলো যে দেখাচ্ছে। এবার এই কোম্পানিটা এখানে 4 স্টার ফিন স্টার দেওয়া হয়েছে, 4 স্টার এরা দিয়েছে। তো এখানে এই কোম্পানিটা এই মুহূর্তের জন্য ঠিকঠাক প্রাইসে, অ্যাকচুয়ালি পি রেশিও তো লাস্ট ক্লাস দেখলাম যে কোম্পানি হায়ার প্রাইসে অলরেডি কোম্পানি আছে, পি রেশিওটা অনেক বেশি, মানে ভ্যালুয়েশনটা দেখতে গেলে কোম্পানির অনেক বেশি আছে। তো আমাকে এই পার্টিকুলার কোম্পানিটা উইথ রেসপেক্ট টু গ্রোথ, কোম্পানিটা কি আদৌ এই সময় কেনার সঠিক সময়, সেটাও কিন্তু আমরা দেখতে পারি বাই দ্য হেল্প অফ দিস পার্টিকুলার ওয়েবসাইট। এখানে পেগ রেশিও আমাকে দেখতে হবে, প্রাইস আর্নিং গ্রোথ রেশিও দেখতে হবে। যখন একটা কোম্পানির হাই পি রেশিও থাকবে, শুধু পি রেশিও কিন্তু আপনি দেখে একটা কোম্পানি জাস্টিফিকেশান করতে পারবেন না, কারণ ওই কোম্পানিটার গ্রোথ কী আছে, এই গ্রোথটাও কিন্তু আপনাকে পাশাপাশি প্যারালালি কনসিডার করতে হবে। এবং সেই গ্রোথের রেসপেক্টে যদি আমার পেগ রেশিওটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে একটা বাই ডিসিশান আসে। তো একটা পেগ রেশিও কীভাবে ইউজ হয় সেটা জানার আগে এখানে এই ওয়েবসাইটে দেখুন, এই কোম্পানির আমি পেগ রেশিও যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে আমাকে জানতে হবে যে লাস্ট 5 ইয়ার্স বা 3 ইয়ার্সে আর্নিং গ্রোথ কী আছে কোম্পানির। তো গ্রোথ দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির, এই মুহূর্তে কোম্পানির গ্রোথ দেখতে পাচ্ছেন এখানে কত আছে, এখানে গ্রোথ আছে 20%। এবং পেগ রেশিও বলছে কোনো একটা কোম্পানির পেগ রেশিও ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও বাই কোম্পানির গ্রোথ রেট, ফিউচার গ্রোথ রেট। আমি ধরে নিলাম কোম্পানির কি ফিউচার গ্রোথ আছে। তো লাস্ট 5 ইয়ার্সের যে সিএজিআর রিটার্ন, সেটা যদি ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানির গ্রোথ, সেটা আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি একটা এক্সপেক্টেড একটা পেগ রেশিও ক্যালকুলেট করি। মনে রাখবেন এটা কিন্তু কোনো রকম মানে এটা একটা এক্সপেক্টেড পেগ রেশিও, মানে কি আমি ফিউচারে একটা কোম্পানির গ্রোথ কত হতে পারে, কি হতে পারে, সেটার উপরে একটা আগে থেকে একটা আমি ইমাজিনেশন করছি। সেই অনুযায়ী কোম্পানির পাস্ট রেকর্ডের যে প্রাইস সিএজিআর রিটার্ন দেখতে পাচ্ছেন 20%, এটাকেই আমি এখানে রাখছি। তার মানে 58 পি রেশিও এইমাত্র এইখানে কত আছে, 58.9 ডিভাইডেড বাই আমি যদি 20 করি, তাহলে আপনি মোটামুটি 2.9 একটা পেগ রেশিও পাবেন। এবার এই 2.9 যে পেগ রেশিও, যে ভ্যালুটা আমি পেলাম এই পার্টিকুলার কোম্পানির নাম হচ্ছে টাটা এলএক্সআই। এই কোম্পানির পেগ রেশিও যদি আমি বলি যে 2.9, এটার থেকে আমি কি অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেট করে, সেটাই আজকে ডিসকাশনটা হবে। পেগ রেশিও আজকে এটা দেখব। এখানে দেখুন সিএফও বাই প্যাট 0.83, এটা কি হতে হবে সে সব ডিসকাস করব আগামী দিনের ক্লাসে। প্রাইস টু ক্যাশ ফ্লো কী হতে হবে, দেখুন এখানে সেলস গ্রোথ কী আছে, প্রফিট গ্রোথ কী আছে, লাস্ট 5 ইয়ার্সের গ্রোথ আমি দেখছি 20%, লাস্ট 3 ইয়ার্সের হচ্ছে 13.5। সো এই পার্টিকুলার ওয়েবসাইট থেকে আপনি এই সমস্ত রেশিওগুলো কখনো কখনো মেনশন করা থাকে। এখানে পেগ রেশিও হয়তো অনেক সময় আপনি দেখবেন মেনশন করা থাকে, কিন্তু এখানে যেহেতু নেই আমি এই জন্য ক্যালকুলেট করে দেখালাম। এবার চলুন আমরা বুঝে নিই হোয়াট ইজ পেগ রেশিও, হাউ ইট ইজ বেসিক্যালি ইন্ডিকেটস এ পার্টিকুলার সেল অ্যান্ড বাই ডিসিশন, কীভাবে আমরা পেগ রেশিওর সাহায্য নিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। তো চলুন আমরা সরাসরি ডিসকাস করে নেব হোয়াট ইজ পেগ রেশিও অ্যান্ড অল দিস। ফার্স্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম যে পি রেশিওটা কি বলে, কোনো একটা কোম্পানি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, সেটা আমরা বুঝি পি রেশিও দিয়ে। প্রাইস পার শেয়ার বাই ইপিএস হচ্ছে একটা কোম্পানির পি রেশিও, এইভাবে ক্যালকুলেট করতে হয়। তো এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটাও আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। ইপিএস কোথা থেকে পাবো, পি রেশিও কোথা থেকে পাবো। তার আগে বলে রাখি যে এখানে যে আমরা লো পি তো কোনো একটা কোম্পানি যদি হয়, তাহলে আন্ডার ভ্যালুড কোম্পানি এবং নেগেটিভ গ্রোথ বলতে পারি, বা ফিউচার অতটা ভালো নয়। কিন্তু হাই পি যে কোম্পানিগুলো আছে,
এই কোম্পানিগুলোকে সিলেক্ট করার আরও একটা মেথডোলজি আছে, সেটা হচ্ছে পেগ রেশিও। কারণ কি, কোনো একটা প্রাইস হাই কেন, ফিউচার মানে হতে পারে এর গ্রোথটা অনেক বেশি ভালো, কোম্পানির ফিউচার প্রসপেক্টিভ অনেক বেশি ভালো, এই কারণে হয়তো ওভারভ্যালুড কোম্পানিটা। সুতরাং রাইট ওয়ে হচ্ছে আমাকে কি করতে হবে, পিআর কম্প্যারিজন করে পি রেশিও দেখতে হবে এবং এর গ্রোথটা দেখতে হবে, কেন সে গ্রোথটা সাস্টেনেবল না টেম্পোরারি সেটা আমাকে বুঝতে হবে। তারপরে আমাকে পেগ রেশিওর ক্যালকুলেশন করতে হবে। পেগ রেশিও কী বলছে অ্যাকচুয়ালি, এটা আমি ফিউচার আর্নিং গ্রোথ, অ্যাকচুয়ালি যে ফিউচারে কী গ্রোথ হবে এই কোম্পানি, সেটার আমরা মোটামুটি একটা আইডিয়া করি। তো পেগ রেশিও, পি রেশিও হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও বাই ইপিএস, এবং পেগ রেশিও বলছে পি রেশিও বাই গ্রোথ রেট অফ ফিউচার আর্নিং, মানে ফিউচারে একটা কোম্পানির কী গ্রোথ হতে পারে, একটা এক্সপেক্টেড গ্রোথ রেট আমরা সেটা ধরে নিয়ে আমরা সেই কোম্পানির একটা ভ্যালুয়েশন করি। সুতরাং আপনাকে আরও একবার বলছি, পেগ রেশিও যে আমি যেটা ক্যালকুলেট করলাম সেটা যে ঠিক হবে তার কোনো মানে নেই, কারণ আমি কি করছি, লাস্ট 5 ইয়ার্সের হিস্ট্রিক্যাল যে গ্রোথ সেটা আমি দেখছি, সেই গ্রোথটাকে আমি ধরে নিলাম পরবর্তীতেও একই রেটে এই কোম্পানি গ্রো করবে। তো এটা ডিপেন্ড করবে আপনি কত গ্রোথ রেট ধরছেন। এটা লাস্ট 5 ইয়ার্সে যদি ধরেন তাহলে সেটা ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন, লাস্ট 3 ইয়ার্সও ধরতে পারেন আপনি। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি এই কোম্পানির গ্রোথটা কীভাবে ধরছেন। হতে পারে আপনি আরও ভালো এক্সপেক্ট করছেন গ্রোথটা, তাহলে আপনি 20%-এর জায়গায় 25-30%ও ধরতে পারেন। সেই অনুযায়ী কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো পি রেশিও যদি 18 হয় তার মানে, এবং ইন্ডাস্ট্রি পি যদি 20 হয় তার মানে, এবং একটা 2 নম্বর কেসে পি রেশিও যদি 25 হয় এবং ইন্ডাস্ট্রি পি যদি 20 হয়, তাহলে এই দুটো কেস যদি আমি নিয়ে ডিসকাস করি, তাহলে এখানে আমি বলতে পারি যে কেস 1-এ যেটার পি রেশিও 18, কেস 1 ইজ আন্ডার ভ্যালুড, মানে কোম্পানি 1 ইজ আন্ডার ভ্যালুড দেন কোম্পানি বি, মানে কেস 2। কারণ কোম্পানি দেখুন, ইন্ডাস্ট্রি পি হচ্ছে এখানে, ইন্ডাস্ট্রি পি হচ্ছে 20, তাহলে 20-র নিচে হতে হবে, তাহলে 18 হচ্ছে 20-র নিচে। আবার সেকেন্ড কেসে দেখতে পাচ্ছেন 20-র থেকে বেশি, তার মানে এই পার্টিকুলার কোম্পানি 2 সেটা ওভার ভ্যালুড দেন কোম্পানি 1, বা এই কোম্পানি 2 ইজ ওভার ভ্যালুড দেন ইন্ডাস্ট্রি পি। ওকে, ইন্ডাস্ট্রি পি, তাহলে ইন্ডাস্ট্রি রেসপেক্টেও ওভার ভ্যালুড হয়ে গেছে, এবং অন্য আরও একটা পিআর কোম্পানি যেটা এর সেম টাইপের কোম্পানি, তার থেকেও ওভার ভ্যালুড হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা কোম্পানিকে জাস্টিফাই করি। বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দ্য গ্রোথ রেট। অ্যাকচুয়ালি পি রেশিও সেটা দেখলাম, এটা যে সবসময় পি রেশিও থেকে আমরা জাস্টিফাই করব না, কারণ অনেক সময় কোম্পানির গ্রোথ রেটের উপরে বেস করেও আমরা কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। তো এই যে পার্টিকুলার টাটা এলএক্সআই যে কোম্পানির একটা বিশাল গ্রোথ সামনে আছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যদি জেনুইনলি ভাবেন যে ইন ফিউচার ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে মানুষের মধ্যে জড়িয়ে পড়ছে, এই ভিডিওটা আমি লেকচারটা রেকর্ড করছি, এটাও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, এটাও কিন্তু কোনো একটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি এটা করছি। তো আমার ভয়েসটা এখানে আপনার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনি হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আপনি কিন্তু আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। এটা শুধুমাত্র টেকনোলজির সাহায্যেই কিন্তু হচ্ছে। সুতরাং মোবাইল ফোন কীভাবে আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন গ্রো হয়েছে, এবং আস্তে আস্তে 3G 4G 5G পর্যন্ত আমরা 5th জেনারেশনে আমরা পৌঁছে গেছি। তো অ্যাকচুয়ালি গ্রোথের উপরে ডিপেন্ড করে আপনি কোম্পানিকে ভ্যালুয়েশন করতে পারেন অনেক সময়। সো অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস রিপ্রেজেন্ট করছে একটা শেয়ার প্রাইস যেটা রিপ্রেজেন্ট করছে মার্কেটস এস্টিমেট ভ্যালু। মার্কেট ওটাকে কী ভ্যালু এস্টিমেট দিচ্ছে অ্যাকচুয়ালি অফ এ কোম্পানি, মানে কোনো একটা কোম্পানিকে কীভাবে একটা কোম্পানিকে মার্কেট রিওয়ার্ড দিচ্ছে। রিওয়ার্ড কীভাবে দেবে, 100 টাকা দাম ছিল শেয়ারের প্রাইসটা, এখন 120 টাকা, 1 বছর পরে হয়ে গেল 150 টাকা, বা 2 বছর আরও 5 বছর পরে হয়ে গেল শেয়ারের প্রাইস 1000 টাকা। তাহলে এইভাবে মার্কেট কিন্তু প্রায় শেয়ারটাকে রিওয়ার্ড দেয়, মানে এই কোম্পানির যে ভ্যালুটা পরপর বাড়তে চায়, নেট প্রেজেন্ট ভ্যালু মানে মার্কেট ক্যাপিটালাইজেশন, এইভাবে কোম্পানির বাড়তে থাকে। কারণ আমরা সেই কোম্পানিকে বেশি ভ্যালু বা বেশি সম্মান দেওয়ার চেষ্টা করি, সেই কারণে শেয়ার প্রাইসটা কিন্তু বাড়ে। এবং এই শেয়ারের যখন ক্রাইসিস মার্কেটে থাকবে, তখন সাপ্লাই কম ডিমান্ড বেশি, তাহলে শেয়ার প্রাইস বাড়বে। সাপ্লাই যদি বেশি থাকে, ডিমান্ড যদি কম থাকে, শেয়ার প্রাইস কমবে। তার মানে গ্রোথ, দেয়ারফর ফিউচার গ্রোথ রেট অফ company of earning is very important of
ইন কোম্পানিজ ভ্যালুয়েশন। মানে একটা কোম্পানির যদি ফিউচার গ্রোথ যদি ভালো হয় তাহলে আর্নিংয়েও এফেক্ট পড়বে। মানে কোম্পানির ভ্যালুয়েশন করতে গেলে আমাকে এটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে যে ইন ফিউচার কোম্পানি কীরকম অবস্থায় যাচ্ছে। আপনি হয়তো এখন লো পি বা লো পেগ রেশিও দেখছেন একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে কোম্পানি আছে, যে কোল অপারেটেড পাওয়ার প্ল্যান্ট আছে, তাহলে এখানে আপনি যদি ইনভেস্ট করেন আপনি কিন্তু আপনার টাকাটা স্ট্যাক হয়ে যেতে পারে, টাকাটা ফেসে যেতে পারে। কারণ কি, ইন ফিউচার আপনি এই কোম্পানির কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না। তাহলে কেন আপনি ওই পার্টিকুলার সেক্টরে আপনি আপনার হার্ড অ্যান্ড মানিটাকে ওখানে ইনভেস্ট করবেন? সুতরাং সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন যে কোম্পানির ফিউচার অনেক ভালো। সুতরাং এখানে আমি একটা এক্সাম্পল নিলাম যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারটা হচ্ছে কারেন্ট ইয়ার এবং নেক্সট ইয়ার, ফোর্থ ইয়ার মানে হচ্ছে নেক্সট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারে একটা কোম্পানির ইপিএস আছে 163, 30% গ্রোথ, 25 পি। অ্যাকচুয়ালি কী হয়, মনে করুন প্রথম বছরে কোম্পানির 100 টাকা শেয়ার প্রাইস ছিল, সেই কোম্পানি 125 টাকা পরের বছর হয়ে গেছে, তার মানে 25%-এর একটা 25% একটা গ্রোথ দিয়েছে। সেই কোম্পানি যদি 30% গ্রোথ দেয় তাহলে এই 125 টাকা 30% মানে এটা হয়ে যাবে 163 টাকা, 163। এই কোম্পানি যদি ধরে নিলাম যে এই ইয়ারে যখন 30% দিয়েছে, পরের ইয়ারেও এই কোম্পানির গ্রোথ 30%-এর একটা গ্রোথ আমি পাবো, তাহলে 30%-এর যদি গ্রোথ হয় কোম্পানির ভ্যালুয়েশন করলে আমি প্রাইসটা হয়ে যাবে 212 টাকা, 212। তাহলে 212 টাকা কোম্পানির যদি নেক্সট ইয়ারের যদি ভ্যালুয়েশন করে আমি যদি এটা মোটামুটি একটা আইডিয়া করি, এবং এইবার আমি কি করব, যে কোম্পানির পি রেশিও রাইট নাও 25, তাহলে 25 এই মুহূর্তে কোম্পানির পি রেশিও আছে, তাহলে এই কোম্পানির পেগ রেশিও আমি কীভাবে ক্যালকুলেট করতে পারবো? পেগ রেশিও ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই প্রফিট গ্রোথ ইন ফিউচার, মানে 30% গ্রোথ আছে, তাহলে এইটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা আমি দেখতে পাচ্ছি পেগ রেশিও ইজ ইকুয়াল টু পি রেশিও বাই গ্রোথ। তাহলে গ্রোথ হচ্ছে 30, লাস্ট ইয়ারের আমি শুধু নিলাম, কিন্তু আমি লাস্ট 5 ইয়ার্সের নেইনি। সো এটা আপনি কী নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড। জেনারেলি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স নিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন। সো আপনি যেটা ওয়েবসাইটে দেওয়া আছে গ্রোথ যদি 30 থাকে, আপনি 25 নিয়ে ক্যালকুলেট করুন, আরও বেশি ভালো রেজাল্ট পাবেন আপনি। তো এখানে আমি যেটা ক্যালকুলেট করে দেখলাম কি হলো, লেস দ্যান 1, পি রেশিও লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, কারণ 25 লেস দ্যান 30, তার মানে পি রেশিও লেস দ্যান 1 হওয়া মানে কমপ্লিটলি একটা বাইং ডিসিশন আসছে এখানে, যে আপনি এখানে কোম্পানিটা বাই করতে পারেন, একটা কোম্পানি ঠিকঠাক ভ্যালুয়েশনে আছে। যদি ইকুয়াল টু 1 থাকে, যদি ইজ ইকুয়াল টু 1 থাকে তাহলে বলবো ফেয়ার প্রাইসে কোম্পানি রান করছে, এবং গ্রেটার দেন 1 থাকে তাহলে বলবো কোম্পানি ওভার ভ্যালুড, বা আপনাকে সেল করার একটা সংকেত দিচ্ছে কোম্পানি, একটা বলছে সেল করুন, কোম্পানি কিন্তু ওভার ভ্যালুয়েশনের মধ্যে আছে। তাহলে এখানে দেখুন আমি কয়েকটা এখানে আমি লিখেছি, এখানে যখন আমি লিখেছি এইটাকে আপনি নোট ডাউন করতে পারেন, এবং আপনি প্রত্যেকটা কোম্পানি এইভাবে কিন্তু জাস্টিফাই করে দেখতে পারেন কোন কোম্পানির পেগ রেশিও কেমন আছে। পেগ রেশিও যদি লেস দ্যান 0.5 হয়, স্ট্রং বাই ডিসিশন, মানে আপনি সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিনে নিন, খুব ভালো ফিউচার গ্রোথ আছে এবং কোম্পানিটা একটা ভালো রিটার্ন আপনাকে ইন ফিউচার দেবে। যদি লেস দ্যান 1 হয়, ইফ ইট ইজ লেস দ্যান 1 দেন ইউ মে বাই, মানে আপনি এটা বাই করতে পারেন, বাট আপনাকে আরও কিছু প্যারামিটার দেখতে হবে। যদি লেস দ্যান 0.5 হয় তাহলে কিন্তু আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে কোম্পানি যে এই শেয়ারটা আপনি নিতে পারেন। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি আপনি সেল করতেও পারেন বা রাখতেও পারেন ইন ফিউচারের জন্য, আরও বেশি এক্সপেকটেশন করছেন। যদি কোম্পানির পেগ রেশিও গ্রেটার দ্যান 2 হয় তাহলে স্ট্রং সেল ডিসিশন, মানে এই যদি আপনি ট্রেডিংয়ের জন্য কোম্পানিটা নিয়েছিলেন, ইমিডিয়েট কোম্পানিটা শেয়ারটা আপনি সেল করুন, আদারওয়াইজ আপনার শেয়ার প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে ডাউনে আসতে পারে, একটা পসিবিলিটি আছে, আসবে যে তার কোনো মানে নেই। আরও একটা জিনিস বলে রাখি, যদি আপনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে থাকেন তাহলে কিন্তু এসবগুলো না দেখলেও চলবে। হ্যাঁ, আপনাকে গ্রোথটা দেখতে হবে, কিন্তু এই ক্যালকুলেশনের উপর বেস করে আপনি আপনার পোর্টফোলিওটাকে কিন্তু স্পয়েল করবেন না। এটা কিন্তু আমি আপনাকে বলছি, এটা শুধু যারা ট্রেডিং করে তাদের জন্য এটা আরও বেশি জাস্টিসিয়েবল, এবং যারা ইন ফিউচার মানে ইনভেস্ট করতে চাইছে তাদের জন্য, কারণ একটা ভ্যালুয়েশন প্রাইসে কোম্পানিটা কিনতে হবে, কিন্তু যখন আপনি বিক্রি করতে চাইছেন আপনার 10 বছর 15 বছরের গোলটা কমপ্লিট হবে, তারপরে হয়তো আপনি সেল করতে দেন। এবং কোম্পানি যদি কোনো একটা লিগাল ইস্যুর মধ্যে এসে যায়, কোম্পানি যদি কোনো একটা ডেট টু ইকুইটি রেশিও যেটা সেখানে একটা হায়ার হয়ে যায়, এই সব বিষয়গুলো দেখলে তখন আপনি একটা
একটা বাইং সেলিং ডিসিশনে আসতে পারেন। তো লিমিটেশন অফ পেগ রেশিও আমি এখানে ডিসকাস করার পরে ভিডিওটা এন্ড হয়ে যাবে। কী লিমিটেশন থাকতে পারে একটা পেগ রেশিওর? দেখুন, সবার প্রথমে বলে রাখি, পেগ রেশিও সমস্তটাই ফিউচার গ্রোথের উপরে ডিপেন্ড করে। হতে পারে যে কোম্পানির ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, হতে পারে কোম্পানির যে বোর্ডে যে সিইও যে এমডি ছিল তারা চেঞ্জ হয়ে গেছে। তো এই সমস্ত করে কোম্পানির পুরো টোটাল বিজনেসের যে টোটাল স্ট্র্যাটেজি সেটা আর কোম্পানি ফলো করছে না। তো ফিউচার গ্রোথ তাহলে একটা ইম্প্যাক্ট আসতে পারে। তাহলে এখানে আমরা কিন্তু ফিউচার গ্রোথ নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, ফিউচারে এত হবে, এটা হবে এর কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, আমিও তো আপনাকে দিতে পারবো না। সুতরাং কোনো রকম এটা জাস্ট আমরা প্রিভিয়াস রেকর্ডটাকে আবার আমি রেপ্লিকেট করছি ইন ফিউচারে। তাহলে ফিউচার গ্রোথ ফোরকাস্ট ক্যান বি রং, এটা রং হতে পারে, কিন্তু অনেক ইকোনমিস্টরা অনেক কিছু দেয়, কিন্তু অনেক সময় নাও কাটতে পারে। সেটা আপনারা দেখেন যে কখনো কখনো IMF বা S&P বা ফিচ এরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা অ্যাকচুয়ালি গ্রোথ জিডিপি গ্রোথ ইন্ডিয়ার কী হবে সে সমস্ত দেয়, অনেক সময় সেটা ভুলও হতে পারে। তো একটা ক্যালকুলেশন করে সেই স্ট্যাটিস্টিক্সের উপরে বেস করে কিন্তু প্রেজেন্ট সিনারিওটা বা ফিউচার এই হিস্ট্রিক্যাল সিনারিওটাকে দেখে কিন্তু ফিউচারকে রেপ্লিকেট করার চেষ্টা করে বড় বড় ইকোনমিস্টরা। এই কারণে পেগ রেশিও ভুলও হতে পারে, ফিউচার গ্রোথ কখনও কেউ কিন্তু এক্সপেক্ট করতে পারে না। কারণ কোভিড-19 যে আসবে তার কোনো এক্সপেকটেশন কারোর ছিল না। মার্কেট 40% একটা কারেকশান দিয়েছিল, এটা কেউ এক্সপেক্ট করিনি। তার জন্যই এই মুহূর্তে মার্কেট হয়তো ডাউনও হচ্ছে না এত, কারণ মার্কেট কিন্তু এখন জানে যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, মানে এই সিচুয়েশান ওভারকাম হয়ে যাবে। সেই কারণে স্টক মার্কেট শুধু ওঠানামা করছে, কিন্তু ডাউনের দিকে যাচ্ছে না। আপনি এটা খেয়াল করে দেখুন। তো পাস্ট গ্রোথ মে নট বি রেপ্লিকেট ইন ফিউচার, এটাই আমি বলছিলাম যে পাস্ট গ্রোথ যে ফিউচারে রেপ্লিকেট করবে তার কি গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য আপনি কিন্তু সবসময় পেগ রেশিওর ওপরে বেস করে কিন্তু কোনো বাইং বা সেলিং ডিসিশনে আসতে পারেন না, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পাস্ট গ্রোথ যেমন রেপ্লিকেট করা যায় না, এটা আপনি জাস্ট একটা এক্সপেকটেশন করছেন, আনুমানিক একটা ব্যাপার। পেগ রেশিও ডাজেন্ট কনসিডার ডিভিডেন্ড পেগ রেশিও পেগ রেশিও মে নট বি ফুললি অ্যাপ্লিকেবল ফর হাই ডিভিডেন্ড অফারিং কোম্পানি। মানে পেগ রেশিওয় জাস্ট আমি কী করছি, পি রেশিও ক্যালকুলেট করছি, প্রাইস টু আর্নিং রেশিও ক্যালকুলেট করছি উইথ রেসপেক্ট টু গ্রোথ। তাহলে এখানে দেখুন যে কোম্পানি যে ডিভিডেন্ড যেটা দিচ্ছে, যে অনেক কোম্পানি আছে ভালো ডিভিডেন্ড দেয়, যেমন আইটিসি ডিভিডেন্ড দেয়, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য কোম্পানি আছে, যেমন মনে করেন মুথুট ফাইন্যান্স থেকে শুরু করে অনেক কোম্পানি আছে যারা ভালো ডিভিডেন্ড দেয় প্রতি বছর। তাহলে এই ডিভিডেন্ডটা কিন্তু এর মধ্যে ক্যালকুলেট আসছে না, যে কত পার্সেন্ট কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, ওটাও তো একটা আর্নিং, যেটা আমরা প্রাইস টু আর্নিং রেশিও অ্যাকচুয়ালি পেগ রেশিওর মধ্যে ক্যালকুলেট করছি না। সুতরাং আপনার যে কোম্পানিগুলোতে হাই ডিভিডেন্ড যে কোম্পানিগুলো পে করে, সেই কোম্পানিতে আপনি পেগ রেশিও যদি আপনার নিয়ার অ্যাবাউট 1ও থাকে বা 1.5 বা 1.25 এর মধ্যেও থাকে, তাহলেও আপনি এই কোম্পানিগুলোকে কনসিডার করতে পারেন, যে কোম্পানিগুলোর ডিভিডেন্ড অনেক বেশি হাই আছে। সেটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে এখানে দেখুন, ইট ইজ নট গুড ফর good metric for asset heavy in business, real estate, telecom, etc. Here PV ratio is important. দেখুন পিভি রেশিও এখানে কেন চেক করবেন, কারণ প্রাইস টু বুক ভ্যালু চেক করার এই কারণে দরকার, কারণ এইসব কোম্পানি কিন্তু আপনি গ্রোথ এত সহজে দেখতে পান না। কারণ কি, এরা 2 বছর 3 বছর 4 বছর 10 বছরের প্রজেক্ট থাকে, এরা বড় বড় প্রজেক্ট এরা হ্যান্ডেল করে। তার জন্য কোনো একটা পার্টিকুলার বছরে যদি গ্রোথ যদি না ভালো থাকে, তার মানে এই নয় কোম্পানিগুলো খারাপ। এই কোম্পানির বড় বড় মেশিন স্ট্রাকচার এই সমস্ত কিনতে হয়, বড় বড় এই সমস্ত, সেই অনুযায়ী হয়তো আর্নিং প্রথম বছর নাও দিতে পারে, কিন্তু দ্বিতীয় বছর তৃতীয় বছর হয়তো প্রথম 4 বছরে হয়তো কোম্পানির গ্রোথ রেট আপনি দেখতে পাচ্ছেন মাত্র 1% বা মাইনাসই দেখতে পাচ্ছেন, কিন্তু লাস্ট 5th নাম্বার বছরে গিয়ে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা 60% প্রফিট গ্রোথ দেখে দিয়ে দিল। তো এরকম কিন্তু ব্যাপার। এই কারণে অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মেট্রিকটা ঠিকঠাক নয়। আপনি এগুলো আইটি সেক্টর, বিভিন্ন রকম সার্ভিস সেক্টর, যে সমস্ত কোম্পানিতে হেভি অ্যাসেট দরকার হয় না, সেই সমস্ত জায়গাগুলো হেভি অ্যাসেট বলতে এটাই যে রিয়েল এস্টেট, টেলিকম সেক্টর, যেমন পাওয়ার সেক্টর, এই সমস্ত সেক্টরে কিন্তু হেভি অ্যাসেটের দরকার হয়। এখানে কিন্তু আপনি পিভি রেশিও ক্যালকুলেট করবেন, পেগ রেশিও কিন্তু ক্যালকুলেট করবেন না। এক ঝলকে আমরা দেখে নেব কীভাবে আমরা ইপিএস, পি রেশিওর ইপিএস কীভাবে ক্যালকুলেট করি এবং
আমরা এটাও দেখব যে পেগ রেশিও কীভাবে ক্যালকুলেট করি এবং কোনো একটা কোম্পানি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। এটা অলরেডি আমরা টাটা এলেক্সায় দেখে নিলাম 2.9 এসছে, মানে এটা কিন্তু কমপ্লিটলি একটা সেলিং ডিসিশনে আসছে, ঠিক আছে, স্ট্রং সেল ডিসিশন কিন্তু আসছে পেগ রেশিও যেহেতু 2-এর বেশি। পেগ রেশিও যদি 2-এর বেশি হয় তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কোম্পানির কী অবস্থায় আছে, একটু ভাবতে হবে, সেই অনুযায়ী ডিসিশন সেলিং বা বাইং ডিসিশন নিতে হবে। সুতরাং আপনাকে এর আগেও বলেছিলাম যে আপনি কোনো একটা কোম্পানির যখন দেখছেন সমস্ত প্যারামিটার দেখুন, এবং টাটা এলেক্সা এই মুহূর্তে ওভার ভ্যালুড আমি বলেছিলাম, এই কারণেই বলেছিলাম ওভার ভ্যালুড। ওকে, চলুন আমরা ওয়েবসাইটে দেখে নিই কীভাবে ইপিএস কোথা থেকে দেখতে হয়। ওয়েবসাইটে এখানে আসলে দেখতে পারেন পিএ রেশিও 58.91, ইপিএস এখানে দেখুন 59.11। তো এইখান থেকে ইপিএস আপনি সরাসরি দেখতে পাবেন, বা ব্যালেন্স শিটে গিয়ে আপনি কোম্পানির ইনকাম স্টেটমেন্টে ওখানেও দেখতে পাবেন, প্রফিট লস স্টেটমেন্টে ওখানেও ইপিএস দেওয়া থাকে, যেটা আপনি দেখতে পাবেন সরাসরি। পেগ রেশিও এইভাবে আপনি ক্যালকুলেটও করতে পারেন। এবং এই কোম্পানি দেখুন, এই কোম্পানির এই মুহূর্তে দেখুন মানে সমস্ত সব এখানে সব জিনিসটা স্ট্রেংথ লিমিটেশন সবই এখানে দেওয়া আছে, ডেট ফ্রি কোম্পানি। সুতরাং আপনি আপনার ডিসিশন নিজে নেবেন, কেউ আপনাকে বলবে না যে এখানে ইনভেস্ট করবেন কি করবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা কনসেপ্ট নিয়ে, পিবি রেশিও নিয়ে ডিসকাস করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।